নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আজ আমরা আলোচনা করব 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সেই নিয়ে, অর্থাৎ কার্ডিয়াক সার্জারি নিয়ে। আর আমার সঙ্গে রয়েছেন বিপদা হসপিটালস এর গ্রুপ সিইও সুপ্রিয় চক্রবর্তী। সুপ্রিয় বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। সুপ্রিয় বাবু, আমি যেভাবে শুরু করলাম, অর্থাৎ 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, এটা তো বিপি পোদ্দার হসপিটালসের ট্যাগলাইন। তো এই 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস, এটা মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির সঙ্গে কিভাবে যুক্ত, এক। আর দ্বিতীয়ত, যেটা ফার্স্ট আপনার কাছ থেকে জানতে চাইবো, দ্যাট ইজ কত ধরনের হার্টের সার্জারি হয়? ব্যাপারটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জারিটা আমাদের টার্মিনোলজিতে আমরা যেটা বলি, মেডিকেল টার্মিনোলজিতে যারা একটু ব্যাপারটা জানেন তারা মিনিমালি ইনভেসিভ সার্জারি ব্যাপারটা বোঝেন। আচ্ছা, আমাদের 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সার্জারিটা বলার অর্থটা হচ্ছে, যেহেতু ডিস্ট্রিক্টে বা অন্য অনেক জায়গায় মানুষ হার্টের সার্জারির ক্ষেত্রে, হার্টের বাইপাস সার্জারির ক্ষেত্রে মনে করে সার্জারিটা অনেকটা বড় সার্জারি এবং অনেকখানি কেটে সার্জারিটা করতে হয়। আগেকার দিনে তো তাই হতো, এখনও তাই আছে, অনেক জায়গাতেই যে সার্জারিটা হচ্ছে তাতে অনেকখানি কেটে সার্জারিটা করতে হয়। কিন্তু তাতে মানুষের দুরকম ব্যাপার থাকে, একটা বড় সার্জারির একটা ভয় আছে, আর 2 নম্বর যেহেতু কার্ডিয়াক সার্জারি, সেই কারণের জন্য সে তো জীবন মৃত্যুর ভয় পায়, এবং সে পায়, যার হচ্ছে, এবং তার বাড়ির লোক পায়। আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবার জন্য এবং মানুষকে বুঝবার জন্য যে আমরা একটা ছোট্ট কেটেও হার্টের সার্জারি করতে পারি এবং সেই কাটার পরিমাণটার মাত্র 4 ইঞ্চি হতে পারে, সেইটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সার্জারি এনেছি, যেটাকে মিনিমাল ইনভেসিভ সার্জারিই বলা হয়। কিন্তু মিনিমাল ইনভেসিভ সার্জারিটা যতটা মানুষের বোধগম্য হয় বুঝবার জন্য, 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সার্জারিতে সে বুঝতে পারছে যে 4 ইঞ্চিই কাটবে বা তার চেয়ে কম কাটছে। তো অটোমেটিকভাবে মানুষ এই সার্জারিটা করার যে ভয়টা, বা তার পরিবারের যে ভয়টা, বা তার নিজের যে ভয়টা, বা জীবন মৃত্যুর যে ভয়টা, সেটা থেকে অনেকটা মুক্ত হয়। ভাবে তো সেই ছোটো কেটেই সার্জারিটা হয়ে যাচ্ছে, তাহলে আমার ক্ষেত্রে কিন্তু সেই রিস্ক ফ্যাক্টরটা নেই, এবং সেইটা বোঝানোর জন্যই আমরা 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস সার্জারিটা নিয়ে এসেছি আমাদের ট্যাগলাইন করে। আর যেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে কত ধরনের হার্টের সার্জারি হয়, কারণ আমরা শুনেছি যেমন ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, তারপরে এখন যেটা শুনছি মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। তো এই যে প্রকারভেদ আছে, মানে কত ধরনের কার্ডিয়াক সার্জারি হয়? কার্ডিয়াক সার্জারি প্রকারভেদ হচ্ছে, ওপেন হার্ট সার্জারি বলে সেরকমভাবে কিছু হয় না। আমাদের যে স্টারডামটা আছে, তো এটাকে যখন আমরা কাটছি, যদি কাটতে হয়, তাহলে সেটাকে ওপেন করলে ওপেন হার্ট সার্জারি হচ্ছে। যেহেতু মিনিমালি ইনভেসিভ চলে এসছে, সেক্ষেত্রে হার্ট সার্জারিটা কিন্তু অপেক্ষাকৃত অনেক সহজ হয়েছে। হার্টের ক্ষেত্রে যে সার্জারিগুলো খুব কমন, সেই সার্জারিগুলো হচ্ছে যে হার্টের আর্টারিতে যদি এমনভাবে ব্লকেজ হয়ে গেছে যেখানে কোনো রকমভাবে অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব নয়, সেক্ষেত্রে যে সার্জারিটা করা হয় তাকে বলে হচ্ছে সিএবিজি, বা আমরা যেটাকে বলি করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, যেটাকে আমরা সিএবিজি বলে থাকি। এরপরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হার্টের ভালভের সার্জারি। আমাদের হার্টের মধ্যে 4খানা ভালভ আছে, সেখানে যদি কোনো রকম কোনো ভালভে এমন কন্ডিশন হয়ে থাকে যেখানে ক্যালসিফাইড হয়ে গেছে ভালভটা আগের মতো কাজ করছে না, সেক্ষেত্রে ভালভটাকে রিপেয়ার করা হতে পারে, অথবা ভালভটাকে পরিবর্তন করা হতে পারে। আচ্ছা, এই যে আপনি পরিবর্তনের কথা বললেন সুপ্রিয় বাবু, মানে কোন সময়ে এই ভালভ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপনটা করতে হয়? ব্যাপারটা হচ্ছে এই যে ভালভ কখন করব, কি সময়ে করব, কেন করব, এই যে ব্যাপারটা যখন আসছে, তখন তাকে আমাকে দেখতে লাগবে সেই পেশেন্টের অসুবিধাগুলো কি কি হচ্ছে, মানে কি কি কারণের জন্য অনেকে হাঁপ ধরে যাচ্ছে, সিঁড়িতে গিয়ে উঠতে গিয়ে তার হয়তো সে অনেকখানি হাঁপিয়ে পড়ছে, একটুখানি চলার পর তার হাঁপ ধরছে, নিচু হয়ে বসতে গেলে তার অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমরা যখন দেখি, তখন আমরা, যদি সেই পেশেন্ট কার্ডিয়াক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন, তখন আমরা তার কার্ডিয়ার একটা ইকোকার্ডিওগ্রাফি করি। আমরা ইকোকার্ডিওগ্রাফি করে যদি দেখতে পাই হার্টের যে ভালভগুলো আছে, যে অ্যাওর্টিক ভালভ আছে, মাইট্রাল ভালভ আছে, বাইকাসপিড ট্রাইকাসপিড যে ভালভগুলো আছে, সেই ভালভগুলোর কোনো ভালভে দেখি তার কার্যক্ষমতা লোপ পেয়েছে। যে ভালভটাতে যে ধরনের কাজ করা উচিত তার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিফিকেশনস অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, এবং হার্টটা আগের মতো কাজ করছে না, ভালভটা আগের মতো কাজ করছে না, সেক্ষেত্রে কিন্তু আমার যেটা করতে হতে পারে, ওই ভালভটার পরিবর্তন করতে হতে পারে, অথবা ওই ভালভটাকে রিপেয়ার করতে হতে পারে। তার মানে ক্যালসিফিকেশন হচ্ছে মানে সেখানে ব্লাড সার্কুলেশনটাকে বন্ধ করে দিচ্ছে। না, ব্লাড সার্কুলেশন তো হয় না। ভালভ হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমাদের জল যায় লাইনের মধ্যে দিয়ে, আমাদের পাইপলাইনের মধ্যে দিয়ে জল যাচ্ছে। ভালভ কি করে, ভালভ সেই পাইপলাইনের জলের মধ্যে, যদি পাইপলাইনের মধ্যে ভালভটা থাকে, তাহলে সে জলটাকে আটকাতে
আটকাতে পারে। আবার যদি এরকম থাকে ওয়ান ওয়ে ভালভ থাকে, সেটা জলটা ঠেলে বেরিয়ে যেতে পারে। আবার অপোজিট থেকে জলটা কিন্তু পাইপলাইনের মধ্যে আসতে পারবে না। হার্টের ভালভও কিন্তু এরকমই কাজ করছে। আমাদের হার্টের ভালভে, হার্টের মধ্যে তো আমাদের দূষিত রক্ত আর পরিশুদ্ধ রক্ত দুটোই থাকছে, মানে একটা অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকছে, যেটা লাং থেকে অক্সিজেনটা আসার পর আমাদের হার্ট সেই দূষিত রক্তটাকে পরিশুদ্ধ করে আমাদের বিভিন্ন অর্গানসে যেটা যাচ্ছে সেটাকে আমাদের কাজ করছে হার্ট। সেক্ষেত্রে ভালভের ভূমিকা হচ্ছে যাতে এই দূষিত এবং আমাদের পরিশুদ্ধ রক্ত একসঙ্গে না মিলতে পারে। সেক্ষেত্রে যদি হার্টের ভালভটা সেই মতো করে কাজ না করে, তাহলে যে পরিমাণ ব্লাড যাওয়া উচিত সেই পরিমাণ ব্লাডটা যেতে পারছে না। তো ক্যালসিফিকেশনের জন্য হার্টের ভালভটা অনেক ভারী হয়ে গেছে, অটোমেটিকভাবে ভালভের যে মুভমেন্টটা সেটা অনেকটা কমে গেছে, মানে ফ্লেক্সিবিলিটি অনেক কমে গেছে। যদি দেখা যায় সেটা রিপেয়ার করে ঠিক করা সম্ভব, তাহলে আমরা রিপেয়ার করি, আর নাহলে আমাকে রিপ্লেস করতে হয়। তো রিপ্লেস করতে গেলে যে সার্জারিটা করতে হয় তাকে বলি হার্টের ভালভ সার্জারি, যেটা আমরা কিন্তু এগেইন আবার 4 ইঞ্চি কেটেই করছি, মানে মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতেই করছি এবং মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে করা যায়। তবে হ্যাঁ, কিছু কিছু হার্ট সার্জারি আছে, সব ক্ষেত্রেই হার্ট সার্জারি যে মিনিমাল ইনভেসিভে 100% করা যায় তা নয়। কিছু কিছু সার্জারিতে যদি তার মাল্টিপল ব্লকেজ থেকে থাকে, অনেকগুলো তাকে দেখা যাচ্ছে গ্রাফটিং করতে হচ্ছে, এরকম যদি করোনারি বাইপাস গ্রাফটিং করতে হয়, সেক্ষেত্রে হয়তো তাকে ওপেন করতে হতে পারে। কিন্তু এখন যে ধরনের প্রযুক্তি এসছে, আমরা বি পোদ্দার হসপিটালে যে প্রযুক্তিতে কাজ করছি বা আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা যেভাবে পেশেন্টদের ট্রিটমেন্ট করছে, তাতে কিন্তু 100-র মধ্যে 95% ক্ষেত্রেই কিন্তু আমরা 4 ইঞ্চি কেটে বা মিনিমাল ইনভেসিভ সার্জারি করে কিন্তু পেশেন্টকে সুস্থ করে বার করছি। কেন এটা করছি? এক তো আপনাকে প্রথমেই বললাম যে মানুষের থেকে ভয় দূর করা, যে আমরা 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস করছি, তার মানে সে জীবন মৃত্যুর ভয়টা তার মধ্যে নেই। তো সেক্ষেত্রে যেটা আমার বলার উদ্দেশ্য, 4 ইঞ্চি কেটে বা মিনিমাল ইনভেসিভ সার্জারি করলে পেশেন্ট যদি সেদিনকে ভর্তি হয় বা তার আগের দিন আমাদেরকে ভর্তি হয়, পরের দিন সকালবেলা যদি আমরা তাকে ওটিতে নিয়ে যাই, ওটিতে সার্জারি করার পর, এবং সার্জারির টাইমটাও খুব কম লাগে, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা সার্জারিটাকে কমপ্লিট করে ফেলছি স্কিন টু স্কিন, এবং তাকে ক্রিটিক্যাল কেয়ারে দেওয়ার পর একদিন ক্রিটিক্যাল কেয়ারে থেকে 2 দিনে তাকে ওয়ার্ডে নিয়ে 4 দিনের মাথায় কিন্তু আমরা ডিসচার্জ করছি। যেটা আগেকার দিনে মানুষ মনে করতো হার্ট সার্জারি মানে তাকে 10 দিন, 12 দিন, 15 দিন হসপিটালে থাকতে হবে এবং বাড়িতে পৌঁছেও খুব রেস্ট্রিকশনে থাকতে হতো। এবং আরও একটা কথা বলি, হার্ট সার্জারি করার পর কিন্তু যে অঞ্চলে তাকে রাখা হচ্ছে, যেখানে রাখা হচ্ছে, সেটা কিন্তু ইনফেকশন মুক্ত থাকা খুব দরকার। সেই জন্য পেশেন্ট যাতে যত কম দিন হসপিটাল স্টে হবে, তত তার ইনফেকশন হওয়ার পরিমাণ কমে যাবে। যে হসপিটালে এই ধরনের অভিজ্ঞ ডাক্তার আছে এবং তার সঙ্গে প্রযুক্তিতে আছে এবং সেই প্রযুক্তিতে কাজ করা হয়, তাতে কিন্তু 4 দিনের মধ্যেই কিন্তু সেটা ভালভ সার্জারি হোক, সেটা হার্টের বাইপাস সার্জারি হোক, যে কোনো হার্টের সার্জারির ক্ষেত্রেই 4 দিনের মধ্যে কিন্তু পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া সম্ভব হচ্ছে। এবং যেহেতু এই যে কাটার পরিমাণটা অত্যন্ত কম, সেই কারণের জন্য পেশেন্টের ওষুধ খাওয়ার পরিমাণটা অত্যন্ত কমে যাচ্ছে। 6 থেকে 7 দিনের মতো তাকে ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছে। 7 দিনে ইনফেকশনের চান্সেসটাও তাহলে তো খুব কম একদম থাকছে, কমে যাচ্ছে। ইনফেকশাস চান্সটার কথাটা বলতে গিয়ে বলি, এখানে কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে কোনো সার্জারির ক্ষেত্রেই, বিশেষ করে হার্ট সার্জারির ক্ষেত্রে তো আরও বিশেষ করে, সার্জারি আমি করলাম কিন্তু ইনফেকশনের চান্সটা বেশি থাকে বলে ডাক্তাররা কিন্তু প্রথম থেকে অ্যান্টিবায়োটিকের একটা কোর্স চালু করে দেয়। সেই কারণের জন্য কিন্তু আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, সার্জারিটা যত ছোট কেটে হবে, কোনো একটা ফুটোর মাধ্যমে হলো বা একদম ছোট কেটে হলো, সেই সার্জারিতে ইনফেকশনের পরিমাণটা অত্যন্ত কমে যায়। তো সেই জন্য যেখানেই আপনি সার্জারি করুন, যে অর্গানাইজেশনেই করুন, যে ডাক্তারবাবুই আপনার করুন, প্রথমেই মাথায় রাখতে লাগবে কত কম কেটে আমি সার্জারিটা করতে পারি। এবং রক্তক্ষরণের মাত্রাটাও তো কম, রক্তক্ষরণের পরিমাণ মাত্রা একেবারেই কমে যায়। যেহেতু রক্তক্ষরণের পরিমাণটা একেবারেই কমে যায়, সেই কারণের জন্য তার ডিসচার্জ, তাকে আমরা খুব সহজে হসপিটাল থেকে 3-4 দিনের মাথায় ডিসচার্জ করতে পারছি, এবং বাড়িতে গিয়ে সে 4-5 দিন একটু নর্মাল থেকেই সে কিন্তু তার দৈনন্দিন কাজে যুক্ত হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, সে যখন নিজের জামা খুলছে বা সে একটা নিজেকে আয়নার সামনে দেখছে, কাউরি সাইকোলজিতে তার যদি এতটা কাটার পরিমাণ থাকে, তখন সে মনে করে সে কত তাড়াতাড়ি এই জিনিসটা থেকে সুস্থ হয়ে আগের জায়গায় ফিরে আসবে। তো যদি তার কাটার পরিমাণটাই না থাকে, কিহোল সার্জারির কিহোলের মতো কিছু একটা কি দুটো ফুটো থাকে এবং সেটার সাইজের পরিমাণও 4 ইঞ্চির থেকে অত্যন্ত কম হয়, তাহলে সার্জারিটাও অত্যন্ত সহজে যেমন করা যায়, এবং তার সঙ্গে অভিজ্ঞ ডাক্তারের জন্য ওনার ক্ষেত্রেও কিন্তু মানসিকভাবে কিন্তু সে অনেক বেশি সুস্থতা ফিল করে, এবং সে অতি সহজেই কিন্তু, আমরা যেটা বলে থাকি যে বাড়িতে গিয়ে 4-5 দিনের পরে, বাড়িতে এমনি নর্মাল কাজ আপনি করুন এবং 5-6 দিনের পরে কিন্তু আপনি স্বাভাবিক জীবনে ফিরে যান। তো এই স্বাভাবিক জীবনে যে ফিরে যাওয়াটা, এটা যে অত্যন্ত জরুরি মানুষের মানসিক সুস্থতার জন্য, সেইটা কিন্তু আমরা খুব লক্ষ্য রাখি।
মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, এই নিয়ে আমরা বেশ কিছুটা জেনেছি, আরও কিছু জানবো, কারণ এই ধরনের এমন একটা সার্জারি যেটাতে রক্তক্ষরণের মাত্রা খুব কম হচ্ছে, পাশাপাশি ইনফেকশনের চান্সেসও কমে যাচ্ছে, এবং 4 ইঞ্চি কেটে যেমন হার্ট বাইপাস হচ্ছে 4 দিনের মধ্যে রোগী হেঁটে বাড়ি চলে যাচ্ছে, অর্থাৎ এত কিছু ভালো হচ্ছে এবং সেটা খুব কম সময়ে সুস্থতার সঙ্গে হচ্ছে। তাহলে তো আরও ডিটেলস জানতেই হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, শুধুমাত্র জি 24 ঘন্টায়। আপনারা দেখছেন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হসপিটালসের গ্রুপ সিইও সুপ্রিয় চক্রবর্তী। আর সুপ্রিয়বাবু, ঠিক বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি, যেটা আমরা বলছি, শুনতে খুব খটোমটো লাগছে বিষয়টি, কিন্তু এটার যে ইফেক্টস আমরা যখন জানছি বা রেজাল্টস যখন আমরা দেখছি, যে 4 ইঞ্চি কেটে সার্জারি হচ্ছে, তারপর বা কি হোলের মতো এরকম স্কাচ থাকছে, 4 দিনের মধ্যে পেশেন্ট হেঁটে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে, তার কি করতে পারবে না তার সংখ্যাটাও খুবই কমে যাচ্ছে, ইনফেকশনের চান্সেস এত কম থাকছে, তাহলে তো নিশ্চয়ই অত্যন্ত হাইটেক মেশিনের প্রয়োজন এই সার্জারির ক্ষেত্রে। বিপি পোদ্দার হসপিটালসে কোনো রোগী যদি যান সেখানে কার্ডিয়াক প্রবলেম নিয়ে তার সার্জারির প্রয়োজন, তাহলে সে কি অ্যাভেল করতে পারবে? আমি একটু ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানতে চাই। আমি প্রথমেই বলবো, এই কার্ডিয়াক সার্জারি কিন্তু তখনই 100% সাকসেস হবে যখন পেশেন্টকে আমি সার্জারির আগে তার সমস্ত ধরনের যে চেকআপসগুলো আছে এবং কীরকম তার শারীরিক কন্ডিশনস, কী তার শারীরিক কন্ডিশন আছে, তার ইকো রিপোর্টটা কী, ইকোকার্ডিওগ্রাফির রিপোর্টটা কী, তার ইজেকশন ফ্র্যাকশন কত, এই সমস্ত কিছু কিন্তু খুব নিখুঁতভাবে পর্যালোচনা করা হয়। তো সেই কারণের জন্য এই যে কার্ডিয়াক সার্জারির যে ব্যাপারটা আসছে, এই কার্ডিয়াক সার্জারি কিন্তু একটা টিম অফ ডক্টরের একটা ব্যাপার থেকে থাকছে। টিম অফ ডক্টরের ব্যাপার কেন বলছি? যখন আপনি বিপি পোদ্দার হসপিটালে আসছেন, যদি ডাক্তারবাবুরা মনে করেন, তখন ডাক্তারবাবুরা তখন আপনাকে একটা এনজিওগ্রাফি করার পরামর্শ দিচ্ছেন, যদি আপনার সেই রকম কার্ডিয়াকের কোনো সমস্যা থাকে বা তারা মনে করছেন যে আপনার করা উচিত। সেই এনজিওগ্রাফি করার পর ডাক্তারবাবুরা যদি দেখেন যে আপনার হার্টের আর্টারির মধ্যে মাল্টিপল ব্লকেজ আছে যেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুরা পরামর্শ দিচ্ছে কার্ডিয়াক সার্জারি করার জন্য। এবার এই যে কার্ডিয়াক সার্জারি বা সিএবিজি করার জন্য বলছেন, এই সিএবিজিটা করার আগে আমাদের কি জিনিস দেখা দরকার পেশেন্টের ডায়াবেটিকের কোনো কন্ডিশনস আছে নাকি, পেশেন্টের কোনো ক্রনিক ডিজিজ আছে নাকি, পেশেন্টের কোথাও কোনো ইনফেকশন আছে নাকি। আমরা কি করি যে আমরা যখন বাইপাস সার্জারি করছি তার চোখটাকে দেখি। অনেক পেশেন্ট আমাকে বলে, আপনি আমার চোখ দেখছেন কেন? আচ্ছা, তাকে আমরা কি করি, তার ওরাল হাইজিনটাকে আমরা দেখি। আমরা মুখের মধ্যে পুরো ডেন্টাল দেখে, আমাদের ডেন্টাল ডক্টর দেখে নেয় কোথাও কোনো ইনফেকশনস আছে নাকি। কারণ যে পেশেন্টের বাইপাস সার্জারি হবে বা ভাল রিপ্লেসমেন্ট হয়, ভাল রিপ্লেসমেন্ট থেকে অত্যন্ত জরুরি যে আমার শরীরের চুল থেকে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো ইনফেকশনস যেন না থাকে। যদি না থাকে তাহলে আমি আমার সার্জারির জন্য আমি প্রস্তুত। যদি থেকে থাকে কোথাও, যদি, তাহলে আমরা আগে সেটাকে ঠিক করব, তারপরে কিন্তু তাকে সার্জারিতে নেব। সেই জন্য বলছি যে আমরা যে ধরনের প্যানেলের মাধ্যমে দিয়ে নিয়ে যাই, যেখানে সেমন একজন নন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট তাকে পুরো আপনার ইকোকার্ডিওগ্রাফি থেকে আরম্ভ করে সমস্ত কিছু চেক আপ করছে, প্লাস তার কোনো ক্রনিক ডিজিজ আছে নাকি। যদি তার ডায়াবেটিক দেখে থাকে তাহলে একজন এন্ডোক্রিনোলজিস্ট ডাক্তারের দরকার পড়বে, যে সে দেখবে তার ডায়াবেটিসটা কোন জায়গায় আছে। কানে মানুষের অনেক ক্ষেত্রে ইনফেকশন থাকে, কানে মানুষের পাস জন্মে অনেক ক্ষেত্রে, অনেকে ডেন্টালে অনেক সময় তার ইনফেকশনস থাকে, অনেকে চোখে বেশি পরিমাণে পিচুটি কাটে। তো এই সমস্তগুলো কিন্তু আমরা ভীষণভাবে টেক কেয়ার করি। যদি এই ডক্টর প্যানেল তাকে সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে মনে করে সে সার্জারির জন্য উপযুক্ত, তখন কিন্তু আমরা তাকে কার্ডিয়াক সার্জারিতে নিয়ে যাব। এবং সার্জারিতে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এটা তো আপনি রোগীর পুরো চেকআপটা বললেন। যখন বিপি পোদ্দার হসপিটাল কোনো একজন পেশেন্টকে নিয়ে যাচ্ছে, ওটিতেও নিশ্চয়ই সেরকম ব্যবস্থা আছে, এবং আফটার ওটি যেখানে তাকে শিফট করা হবে সেই জায়গাগুলোর নিশ্চয়ই ইনফ্রাস্ট্রাকচারও ততটাই উন্নত। এটাই প্রথমে কি দেখলাম আমরা, প্রথমে দেখলাম যে তাকে কিভাবে আমরা সব দিক থেকে ঠিক করে চেক আপ করে দেখে নিলাম। দেখে নেওয়ার পর যখন তাকে সার্জারির ডেট দিলাম, যে তার যেদিনকে সার্জারি হবে তার আগের দিন সে এসে হসপিটালে ভর্তি হলো। পরের দিন সকালবেলা যখন তাকে আমরা সার্জারিতে নিয়ে যাচ্ছি, তখন ওই যে ওটি, আমাদের বারবারই একটা কথা, যে ওটিতে কার্ডিয়াক সার্জারি হয় সেই ওটিতে শুধু কার্ডিয়াক সার্জারিই হবে, সেই ওটিতে অন্য কোনো সার্জারি হবে না।
অন্য কোনো সার্জারি করা যাবে না, এটা কিন্তু ম্যান্ডেট। যদি করা হয় তাহলে কিন্তু এই পেশেন্টের ইনফেকশনের চান্স থেকে থাকবে। যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে ওখানে, হার্ট লাং মেশিন থেকে যে ধরনের, হিমোথাম থেকে যে ধরনের ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে, অল আর এক্সট্রিমলি হাই এন্ড ইকুইপমেন্ট। যে সমস্ত ইকুইপমেন্ট না থাকলে কিন্তু আমাদের কার্ডিয়াক সার্জারিটা সাকসেস হবে না, বা মাঝপথে কোনো অসুবিধা হলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। তারপরে যখন কার্ডিয়াক সার্জারিটা কমপ্লিট হলো, সেক্ষেত্রে যে কার্ডিয়াক সার্জারির পর তাকে একদিনের জন্য যে ক্রিটিক্যাল কেয়ারে আমি দেবো, যাকে আমরা সিটিবিএস আইটিইউ বলছি, যেখানে আমরা দেবো, সেখানে কিন্তু সেইখানকার মতো তারা যারা কর্মদক্ষ, যারা জানে সেই সিটিবিএস আইটিইউতে কাজ করা, সেই রকম নার্স এবং মেডিকেল অফিসার থাকবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, সেখানে যে নার্স থাকবে বা মেডিকেল অফিসার থাকবে, সে কিন্তু হসপিটালের অন্য কোনো ডিপার্টমেন্টে যাবে না। সে যখন ওই ডিপার্টমেন্টে কাজ করতে এলো, তখন ড্রেস চেঞ্জ করে যখন ওই ডিপার্টমেন্টে ঢুকলো, এমনকি তার যখন লাঞ্চের টাইম হবে বা ডিনারের টাইম হবে, তখন কিন্তু সেই ইয়ের মধ্যেই, আইটিইউর মধ্যেই তার যে আলাদা ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়ে সে লাঞ্চ এবং ডিনার করবে। সে কিন্তু আইটিইউর বাইরে বেরোবে না, যাতে তার থেকে কোনো ইনফেকশন, কারণ যদি সেই নার্স আমাদের অন্য কোনো পেশেন্টকে দেখতে চায়, তাহলে সেই পেশেন্টের থেকে ইনফেকশন থ্রু নার্স আমার ওই পেশেন্টের কাছে আসতে পারে, বা আমার কোনো মেডিকেল অফিসার যদি সেখানের থেকে অন্য কোনো পেশেন্টকে দেখতে চায়, তার থ্রু কিন্তু আমার কাছে আসতে পারে। তাহলে আমি সেই অঞ্চলে সেই নার্সই রাখবো যে শুধু আমার ওই পেশেন্টকে ট্রিট করবে, এবং ওই মেডিকেল অফিসারই থাকবে, সে ওই পেশেন্টের জন্যই বরাদ্দ করা আছে। এই যে আমরা বারবার বলছি 4 দিনে আমি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছি, তার কিন্তু অনেকগুলো তার কি পয়েন্ট আছে, যে পয়েন্টের জন্য পেশেন্টকে কিন্তু আমরা 4 দিনে 100% সুস্থ করে হেঁটে বাড়ি পাঠাতে পারছি। এই জায়গায় যখন আমরা পেশেন্টকে রাখলাম, সেখানে যেমন এইটাও আমরা লক্ষ্য করলাম, প্লাস যে খাবার দিতে আসছে, সেও কিন্তু খাবার দেওয়ার সময় কিন্তু ঢুকবে না, তার খাবার নেওয়ার জন্য কিন্তু আলাদা লোক আছে, বা হাউসকিপিংয়ের যে আলাদা লোক আছে, তারাও কিন্তু শুধু ওই ডিপার্টমেন্টেই কাজ করছে, ওই ডিপার্টমেন্টেই ঢুকে আছে, একদম ডেডিকেটেড। তো সেই কারণের জন্য ইনফেকশনের চান্সটা আমরা একদম মিনিমাইজ করে দিলাম। সেই কারণের জন্য আমরা যেদিনকেই ওটি করি, সেই দিনকে কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপে কিন্তু আমরা পেশেন্টকে নজর রাখছি, এবং 24 ঘন্টা আমাদের কিন্তু ওইখানে ডাক্তার এবং অভিজ্ঞ টিম থাকছে। তাই কারণের জন্য পরের দিনই আমরা যখন দেখতে পেলাম পেশেন্ট অপেক্ষাকৃত সুস্থ হয়ে গেল, তার সন্ধেবেলাতেই আমরা কিন্তু পেশেন্টকে ওয়ার্ডে ট্রান্সফার করে দিই। মানে আমরা ক্রিটিক্যাল কেয়ার থেকে পেশেন্টকে ওয়ার্ডে ট্রান্সফার করলাম, কিন্তু যে ওয়ার্ডে ট্রান্সফার করলাম সেখানে শুধু ওই কার্ডিয়াক পেশেন্টই আছে, অন্য কোনো পেশেন্ট কিন্তু নেই। মানে সেটাও আটমোস্ট কেয়ার আপনারা রাখছেন। আটমোস্ট কেয়ার, এবং সেখানেও কিন্তু সেই মেডিকেল অফিসার সেই কার্ডিয়াক পেশেন্টকেই দেখছে, অন্য কোনো পেশেন্টকে দেখছে না। এবং সেখানকার যে নার্সিং, সেও কিন্তু এই কার্ডিয়াক পেশেন্টকেই দেখছে। আমি বারবার কেন বলছি, অত্যাধুনিক যেমন পরিষেবার সঙ্গে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের দরকার, তার সঙ্গে কিন্তু এই ইনফেকশনটাকে মাথায় রেখে সেই ধরনের পরিষেবা, সেই ধরনের কিন্তু ডক্টরস টিম দরকার, যারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে মনিটর করবে। তবেই কিন্তু সাকসেসের চাবিকাঠি লুকিয়ে আছে। এবং আমরা বি.ই. পোদ্দার হসপিটালে প্রতিটা স্টেপ মেনে চলি বলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকে আনন্দের সহকারে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে পারি যে আমরা যদি সত্যি সত্যি 100টা সার্জারি করি, সেই 100টা সার্জারি কিন্তু সুস্থ করে পেশেন্টকে বাড়ি পাঠাতে পারছি। হ্যাঁ, কিছু সার্জারি আছে, অনেক সময় অ্যাঞ্জিওগ্রাফি করার সময় এমার্জেন্সি আমাকে কার্ডিয়াক সার্জারি করতে হচ্ছে, এমার্জেন্সি। কারণ তাকে এমন পরিস্থিতি, যখন অ্যাঞ্জিওগ্রাফি করলাম বা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হিসাবে এসছে পেশেন্ট, করে দেখছি পেশেন্টকে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তার হয়তো 3-4টে ব্লকেজ আছে, তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে না, তাকে ইমিডিয়েট হয়তো সঙ্গে সঙ্গে আমাকে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে ঢোকাতে হবে। তখন তার লাইফ অ্যান্ড ডেথের কোশ্চেন চলছে, তখন আমি তার এই অভিজ্ঞ প্যানেলের মধ্যে দিয়ে যেতে পারছি না। কিন্তু তার জন্য কিন্তু যখন স্পেশালভাবে যখন এমার্জেন্সি ওটি হচ্ছে, তার ওটি কিন্তু আলাদা। এবং সেই একটা হচ্ছে কোল্ডভাবে করছি, যেখানে আমি প্ল্যান করে সার্জারিটাকে নিয়ে যাচ্ছি, পেশেন্টকে নিয়ে যাচ্ছি, তার যে ওটিতে আমি করছি। আর যেখানে আমি এমার্জেন্সি ওটি করছি, যে আমাকে এক্ষুনি পেশেন্টকে লাইফ সেভ করতে গেলে আমাকে ওটিটা করতে হবে, সেখানে আমি অন্য কিছু দেখতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আমার যে এমার্জেন্সি ওটি, সেই এমার্জেন্সি ওটিটা সম্পূর্ণ আলাদা, এবং পেশেন্ট থাকার জায়গাও কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই কারণের জন্য সেই পেশেন্টকেও যেরকমভাবে, কারণ আমাদের ডিপার্টমেন্ট 24 ঘন্টা খোলা, মানে কমপ্লিট একটা সেপারেট জায়গায় আপনারা একদম সেপারেট। এবং এই যে রাত 1টা-1:30টার সময় বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি, রাতের দিকেই মানুষের কার্ডিয়াক অ্যারেস্টের পরিমাণটা ভোরবেলার দিকে, একদম ভোরবেলার দিকে, একদম ভোরবেলার দিকে কার্ডিয়াক অ্যারেস্টের পরিমাণটা দেখছি আমরা বেশি। সেক্ষেত্রে এই যে রাতের বেলায় যে পেশেন্ট এলো, এই যে গোল্ডেন আওয়ার, সেটাকে আমরা নষ্ট করতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যে সেই পেশেন্টকে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে পেশেন্টকে সঙ্গে সঙ্গে দরকার হলে অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, তখন এক্সপার্ট ডক্টর অ্যাভেলেবল। এবং 24 ঘন্টা কিন্তু আমি যে বারবারই বলছি, কার্ডিয়াক ডিপার্টমেন্ট হয়তো অনেক হসপিটাল করে রেখেছে, কিন্তু 24 ঘন্টা সুপার স্পেশালিটি কার্ডিয়াক ডিপার্টমেন্ট ছাড়া সেই সব জায়গায় অ্যাঞ্জিওগ্রাফি করা কিন্তু অত্যন্ত রিস্ক। কারণ যদি কোনো সময় আপনার অ্যাঞ্জিওগ্রাফি করতে গিয়ে কোনো আর্টারিতে কোনো ক্ষতি
হলো বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে গিয়ে কোনো অসুবিধা তৈরি হলো, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে ওটি করতে হবে, না হলে কিন্তু আপনি লাইফটাকে সেভ করতে পারবেন না। সেই কারণের জন্য আমাদের দেখা উচিত আমি কোন জায়গায় অ্যাঞ্জিওগ্রাফি করছি, কোন জায়গায় আমি অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, প্লাস যদি কোনো রকমভাবে আপনারা ফিল করছেন রাতের বেলায় কোনো সময় যদি আপনার বুক ব্যথা হচ্ছে বা চেস্টে পেন হচ্ছে, শ্বাস নিতে বা দম নিতে আপনার অসুবিধা হচ্ছে, হয়তো বুকের জায়গায় ক্র্যাম্পের মতো ব্যথা করছে, সেরকম জায়গায় সঙ্গে সঙ্গে আমাদের নিচে দিয়ে যে নাম্বারটা যাচ্ছে আমাদেরকে ফোন করুন। আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সটা আছে সম্পূর্ণ কার্ডিয়াক ফেসিলিটেড অ্যাম্বুলেন্স, সেখানে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে থাকবেন, সেখান থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হবে। পেশেন্টকে নিয়ে হসপিটাল পৌঁছানো পর্যন্ত ট্রিটমেন্ট পাচ্ছে এবং ওই ট্রিটমেন্টটাও খুব দরকার পেশেন্টকে সুস্থ করার জন্য, তাকে বাঁচিয়ে রাখবার জন্য। কারণ ওই টাইমে যদি প্রপার ট্রিটমেন্ট না হয়, অ্যাম্বুলেন্সে যদি পেশেন্ট ক্র্যাশ করে যায়, তাহলে কিন্তু সেই পেশেন্টকে বাঁচাতে পারবো না। ক্ষেত্রে আমরা এই ঘটনাও কিন্তু দেখতে পাচ্ছি। সেই কারণের জন্য সেই রকম হসপিটালের অ্যাম্বুলেন্সকেই কল করা উচিত যে অ্যাম্বুলেন্সে এই পরিষেবাগুলো বর্তমান আছে। তো আমাদের হসপিটালে এই পরিষেবাগুলো সম্পূর্ণরূপে বর্তমান। আপনি রাত 2টোর সময় ফোন করতে পারেন এবং ফোন করে আপনি যখনই অ্যাম্বুলেন্স আপনার দোরগোড়ায় গেল তখন থেকেই কিন্তু আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। যখন আপনি 2টো কি 2:30টার সময় আমার হসপিটালে পৌঁছালেন, সেখানে কিন্তু আমার ক্যাথ ল্যাব খোলা, সঙ্গে সঙ্গে পেশেন্টকে কিন্তু এমার্জেন্সিতে ওয়েট করা হচ্ছে না, ডাইরেক্ট পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাথ ল্যাবে। সেখানে সঙ্গে সঙ্গে অ্যাঞ্জিওগ্রাফি করে পেশেন্টের যদি অ্যাঞ্জিওপ্লাস্টি করার মতো হয় তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করছে, কিন্তু যদি মাল্টিপল ব্লকেজ থেকে থাকে বা এই পেশেন্টে অ্যাঞ্জিওপ্লাস্টি করে তখন পেশেন্টকে কিন্তু সঙ্গে সঙ্গে এমার্জেন্সি কার্ডিয়াক সার্জারি ওটি আলাদা, সম্পূর্ণ ভিন্ন। এমার্জেন্সি কার্ডিয়াক সার্জারির ওটিও সম্পূর্ণ আলাদা। যেটা প্ল্যান করে করছি তারা ওটি সম্পূর্ণ আলাদা, যেখানে আমি এমার্জেন্সি ওটি করছি তারও ওটি আলাদা, তারও পেশেন্ট রাখার জায়গা আলাদা। এবং সেখানে সঙ্গে সঙ্গে ডাক্তার, সেই কারণের জন্য শুধু ডাক্তার থাকলেই চলে না, তার সঙ্গে প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে নার্সিং থেকে আরম্ভ করে যদি অভিজ্ঞ না থেকে থাকে তাহলে কিন্তু আমি পেশেন্টকে সেভ করতে পারবো না। তো সেই কারণের জন্য আমাদের হসপিটালের আশেপাশেই 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আমাদের সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ বা নার্সিংকে রাখার ব্যবস্থা করেছে, যাতে রাত 2টো 2:30টার সময় কিন্তু আমি কার্ডিয়াক সার্জারিটা করতে পারি। এবং করতে পারলেই আমি গোল্ডেন আওয়ারটা পেলাম এবং পেশেন্টকে সুস্থ করতে পারলাম। এটাই কিন্তু চাবিকাঠি, এটাই মূল মন্ত্র। অসাধারণ। অনেক ধন্যবাদ সুপ্রিয় বাবু আজকে আমাদের কার্ডিয়াক সার্জারির বিষয়ে এতটা ডিটেলসে বলার জন্য, এবং সেটার জন্য যে কতটা আটমোস্ট কেয়ার দরকার হয়, ওটি থেকে শুরু করে তার আগে রোগীর থরো চেকআপ থেকে শুরু করে এবং পোস্ট অপারেটিভ যে প্রসিডিওরগুলো আছে বা যে সিজনটা আছে সেইটাও কীরকমভাবে তাকে রাখতে হবে। আর আমাদের দর্শকরাও খুব উপকৃত হয়েছেন এই বিষয়টি জেনে, এবং বিপি পোদ্দার হসপিটালসে তো ট্যাগলাইনই হচ্ছে 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস। অনেক ধন্যবাদ সুপ্রিয় বাবু আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আজ আমরা আলোচনা করছিলাম এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি নিয়ে বা 4 ইঞ্চি কেটে হার্ট বাইপাস নিয়ে। আপনাদের এখানেই আমরা এই অনুষ্ঠান শেষ করব, আর অন্যান্য খবরের জন্য আপনারা নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।